আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা ওসমান হাদির বিষয়টি বলছিলাম, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। মূল অভিযুক্তকে, তার সহযোগী বা তার পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি অবস্থান শনাক্ত করতে পারতাম তাহলে তো ধরেই নিয়ে আসতাম। এটি তার সরল স্বীকারোক্তি। এই স্বরাষ্ট্র উপদেষ্টাই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। আপনি জানেন, পৃথিবীতে সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পরে পুরস্কার ঘোষণা করা হয়, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করেছেন। শুরু থেকেই হাদির হত্যা চেষ্টা এবং পরবর্তীতে যে অভিযুক্ত ব্যক্তিবর্গ, তাদের নিয়ে যা ঘটল গত 10 দিন কিংবা 15 দিন, আমাদের কাছে অত্যন্ত কাঁচা মনে হয়েছে যে রাষ্ট্রের চরম ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আপনি প্রচুর কথা হচ্ছে, এমনকি বিজেপি পর্যন্ত প্রেস কনফারেন্স করেছে বর্ডার দিয়ে লোক পার হয়েছে কিনা। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে কি ঘটে এটা বিজেপি আমাদের চেয়ে অনেক ভালো জানে। কাজেই আমার মনে হচ্ছে যে হাদিকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারে, এই যে তারা ভারতে আছে না বাংলাদেশে আছে, তারা কোন পথ দিয়ে গেল, তারা 5 বার গাড়ি বদলালো, পৃথিবীর কোনো সভ্য দেশে একজন হত্যাকারীকে আপনি এইভাবে বর্ণনামূলক গল্পের ভেতর দিয়ে নিয়ে যান না। এটিও আরেকটি নতুন ষড়যন্ত্র বলে আমার ধারণা। আর সরকার এত নির্লিপ্ত হতে পারে, হোম মিনিস্ট্রি এত নির্লিপ্ত হতে পারে, পুলিশের কাজ হচ্ছে তদন্ত করা। দেখুন, পুলিশ চাইলে কি না করতে পারে এটা আমরা জানি। তার মানে এই হত্যাকাণ্ডের সাথে সরকারের যতটুকু সিরিয়াস হওয়া দরকার ছিল, তার অর্গানগুলো যেভাবে কাজ করা দরকার ছিল, আমরা কাজ করতে দেখি নাই। হোম অ্যাডভাইজারকে আমরা দেখেছি যে উনি বলছেন যে আমি পদত্যাগ করিনি, করলে তো এখানে আসতাম না। এত হালকা চালে কথা বলার মতো বাংলাদেশের অবস্থা না। আপনি ভোটের কথা বলছিলেন, বাংলাদেশে এখন জীবনহানির আশঙ্কা নিয়ে মানুষ প্রতিদিন অতিবাহিত করছে। আপনি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে হাদি মারা যাওয়ার পরে বাংলাদেশ রাষ্ট্রে যেই দুর্ঘটনাগুলো ঘটেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, আমরা সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, সরকারের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। জি, তার সঙ্গে একটু যুক্ত করতে চাই রনি ভাই আপনার সাথে। আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা সরকারের কথা বলছিলাম, ঠিক তারপরেই আবার আমরা দেখলাম যে ওসমান হাদি মারা যাওয়ার পরে বাংলাদেশের 2টি শীর্ষ গণমাধ্যমে হামলা হলো, 2টি সাংস্কৃতিক, যে আমাদের বলা হয় 2টি খুব প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান, সেখানে হামলা হলো। সেই হামলাকারীর সঙ্গে যারা জড়িত সেখান থেকে প্রায় 31 থেকে 40 জনকে গ্রেফতার করতে পারলো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। কিন্তু হাদি হত্যা হলো, আরও বেশ কয়েকটি ঘটনা হলো আমরা দেখলাম, সেগুলোতে আবার গ্রেফতার করতে পারলো না। মানে একদিকে পারলো, একদিকে পারলো না। এটি কোনো কি রাজনীতির বার্তা আছে এর মধ্যে? না, প্রথমত যে আমাদের দেশের পুলিশ, তাদের কিন্তু অনেক সুনাম আছে। এই কারণে হলো আমাদের দুটো প্রতিষ্ঠান কিন্তু খুব ঐতিহ্যবাহী। একটা হলো যে আমাদের বিজিবি যেটা আছে, যেটা সাবেক বিডিআর, তো এই প্রতিষ্ঠান অত্যন্ত প্রাচীন, একদম ভীষণ রকম প্রাচীন এবং খুব ইফেক্টিভ একটা প্রতিষ্ঠান। আর পুলিশ প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। তো ক্রিমিনাল ইনভেস্টিগেশন থেকে শুরু করে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় চমৎকারভাবে সমাধান করার জন্য পুলিশের যে ট্র্যাক রেকর্ড আছে, সেই ব্রিটিশ জমানা থেকে এখন পর্যন্ত এটা গর্ব করার মতো। এখন এই প্রতিষ্ঠানটি যদি রাজনীতির হাতিয়ার না হয় এবং তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয়, তাহলে প্রায় অনেক ক্ষেত্রে কিন্তু পুলিশ ভালো করেছে। তো এখানে যেটা আমরা দেখলাম যে পুলিশকে যে কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয়, কিন্তু সেই সময়ের আগেই তার সামনে একটা মানচিত্র তৈরি করে দেওয়া হয়েছে, যে এই হলো মানচিত্র। তারপরে তাদেরকে একটা চিত্রনাট্য তৈরি করে দেওয়া হয়েছে। এখন সমস্যা হলো কি জানেন, আমাদের দেশে রিয়েলিটি কি বড় ব্যাপার নয়, ব্যাপার হলো গল্পে কি লেখা আছে ওটার উপর কিন্তু মানুষের সেন্টিমেন্ট কাজ করে, মানুষ গল্প শুনতে পছন্দ করে। এখন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে যে রিয়েলিটিটা আছে, বাস্তবতা আছে, এমন স্পর্শকাতর অনেক বিষয় থাকতে পারে। তাদের দলীয় অভ্যন্তরীণ কোন্দল হতে পারে, তার পার্সোনাল জীবনের কোনো ঘটনা হতে পারে, দেশি চক্রান্ত হতে পারে, বিদেশি চক্রান্ত হতে পারে, আর অনেক কিছু, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হতে পারে। মানে একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা যখন ঘটে, তার পিছনে একটা বিরাট কারণ থাকে। আবার কখনো কখনো আবেগতাড়িত বিষয় থাকতে পারে। এই যে দেখুন, খুলনাতে এনসিপির এক নেতাকে যে গুলি করা হলো, তো সেখানে দেখা গেল যে সেখানে মাদক এবং নারী সংক্রান্ত বিষয়গুলো বেরিয়ে এসছে। তো যেন পুলিশকে যদি ওই এনসিপির ঘটনাতে যদি আপনি এরকম একটা গল্প তুলে দিতেন, মানে খুলনাতে যে ঘটনাটা ঘটলো, যে এরকম একটা গল্প, খুনি এই পদ্মা ভারতে চলে গেছে, এই করেছে,
এবং এই খুনির চেহারা, এই স্কেচ, এই দাড়ি আছে, এটা ইত্যাদি ইত্যাদি, তখন দেখবেন যে এই যে আসল ঘটনাটা পুলিশ যেভাবে খুব দ্রুত সময় উদ্ধার করতে পেরেছে খুলনার ক্ষেত্রে, এটা হতো না। এখন হাদির ক্ষেত্রে যেটা হলো যে সঙ্গে সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো উইদিন ভেরি ফিউ আওয়ার্স, মেবি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই সেই খুনিকে ট্র্যাক করে ফেললো। সে কোন জায়গাতে গিয়েছে, কি করেছে না করেছে, কিভাবে গুলি করেছে, কতটুকু দূর থেকে করেছে, প্রত্যেকটা জিনিস এমনভাবে মানে সোশ্যাল মাধ্যমে দেওয়া হলো। এটা পুলিশের জন্য, এবং এটা এতটা পপুলার হলো এবং লোকজন এর সঙ্গে এইভাবে জড়িত হলো যে পুলিশের জন্য এটা একটা বার্ডেন হয়ে গেল। এখন সে ওই যে গল্পটা, সেই গল্পটাকে সে মঞ্চস্থ করতে পারছে না, বিকজ যাকে নায়ক হিসেবে বা খলনায়ক হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। এখন জনগণের ডিমান্ড কি, যে ওকেই তো ধরতে হবে, সেই ফাইসালকে ধরতে হবে। এখন দেখা গেল যে ফাইসাল যাকে দেওয়া হলো সে হয়তো আসলে অনেক দিন থাকবে ভারত আছে, বা আসলেই পালিয়ে গেছে, অথবা দেখা গেল এই নামে মানে নায়ক তাকে উপস্থাপন করার জন্য তাকে অনেক আগেই নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এখানে ড্রামা, সংলাপ, স্কেচ, মানচিত্র, এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমাদের অতীতে দেখেন কিন্তু যাকে দেওয়া হয়েছে সে তো ওসমান হাদির পাশে ছিল, তার অফিসে ছবি দেখা গিয়েছে, ওসমান হাদির এরপর থেকে সে আর নাই। না, ওসমান হাদির পরে তো আপনিও থাকতে পারতেন ওখানে, যদি আপনি থাকতে পারতেন এবং হঠাৎ করে দেখা গেল এরকমভাবে আপনার ছবি যদি ওখানে দিয়ে দেওয়া হতো, বা আমার বাসাফের ছবি যদি এখানে দিয়ে দেওয়া হতো, আমি কি এখানে এই যে মানে অবস্থা, আমরা তো থাকতে পারতাম না, আমাদের পালাতে হতো। মূল ব্যাপারটা হলো এই যে আমাদের সামাজিক মাধ্যমে আমরা যে কাজগুলো করছি, সামাজিক মাধ্যমে যেগুলো এসছে সেগুলো তো পুলিশের সোর্স দিয়ে এসছে। সিসি ক্যামেরার যে ছবি এসছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, আপনি যে গল্পগুলো বলছেন সেটা কি এটার সঙ্গে যায় কিনা? না, আমি তো গল্প বলছি না। আমি আসলে কি মনে হয় রনিবের যে অনেকগুলো বিষয় বললো, এখানে যে বিষয়গুলো কোনো গল্প একটা জিনিস হচ্ছে যে আমরা কি চাই, মানে খুনি অথবা হত্যা চেষ্টাকারী যেই হোক, সে যদি ঘনিষ্ঠ বন্ধুও হয়, তার রাজনীতির লোকও হয়, বিরোধী মতের লোকও হয়, আপনি সাংঘাতিক অবজেক্টিভ ড্রিভেন হবেন, আপনি তদন্ত করবেন, অনুসন্ধান করবেন, এবং আমরা মুখিয়ে থাকব যে তার পরিচয়টি সামনে আসুক। একদমই। এই হাদি হত্যাকাণ্ডে কিন্তু এই ব্যাপারটি পেশাদারিত্বের সাথে ঘটেনি। এবং আমি মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু যার দায়িত্ব পুলিশের তদন্ত করা, গ্রেফতার করা, আততায়ীকে ধরা, তাদেরকে আমরা সামনের সারিতে দেখতে পাচ্ছি না। তাদেরকে দেখতে পাচ্ছি যে সচিবালয়ে বসে প্রেস কনফারেন্স করছেন, আর সামনের সারিতে দেখতে পাচ্ছি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে উত্তেজিত করেন, যাদের ডিজিএফআই কানেকশন আছে, গোয়েন্দা সংস্থার কানেকশন আছে, এরকম একটা রাষ্ট্র কত। এখানে ডিজিএফআই এর কথা বলছিলেন, মানে তারা বা কেন তথ্যগুলো দিচ্ছে কাউকে না কাউকে? শোনেন, আমাদের শাসনতন্ত্রে ডিজিএফআই এর একটা সিগনিফিক্যান্ট রোল হয়ে গেছে। সেটা রাজনৈতিক সরকারের সময়ে, সামরিক সরকারের সময়ে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন আমরা কোনোভাবেই এই প্রভাব মুক্ত হতে পারছি না। কারো কারো যখন অ্যাক্সেস থাকে, আমরা প্রায় বলি এটা কি ডিজিএফআই এর খেলা কিনা। আপনি খেয়াল করে দেখেন, রাজনীতির মাঠেও দলবদল, দল সোশ্যাল মিডিয়া বলছে অভিযুক্ত তাদের হাতে আছে কিনা, তাদের হাতে আছে কিনা, নানান শঙ্কা শোনা যায়। এটা কখন বেশি হয়? যখন সরকারটি দুর্বল হয়, যখন সরকার খেই হারিয়ে ফেলে, যখন সরকারের সক্ষমতা থাকে না। দেখুন, একটা অনির্বাচিত সরকারের সময়ে অনেক ধরনের মহল তৎপর হতে পারে, অনেকেরই অনেক ধরনের অবজেক্টিভ আছে। সরকারকে তো শক্ত হাতে জনগণের নিরাপত্তা দিতে হবে, এখানে কোনো রকমের আপোষ করার সুযোগ নাই। আমরা সরকারটিকে দেখতে পাচ্ছি সবচেয়ে নির্লিপ্ত, সবচেয়ে অদৃশ্যমান, এবং সে কারণে এসব গল্প ডালপালা ছড়াচ্ছে। বাকি তা স্বাভাবিকভাবে আপনার কাছে গল্প ছড়াবে, এবং আপনি এমন সব গল্পে মোহিত হতে শুরু করবেন যার সাথে হয়তো বাস্তবের সম্পর্ক কম। একদমই একদমই। আর একটু আপনার কাছে যেতে চাই, এই যে যখন অবস্থা নিরাপত্তার, আপনি জানেন যে এই নানান সংখ্যা চলছে, তখন সরকার নিজ উদ্যোগেও, আবার কেউ কেউ আবেদন করেছেও গানম্যানের জন্য। এবং আমি যতদূর জানি সর্বশেষ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা রয়েছে, এবং কেউ কেউ জুলাই যারা সামনে সারিতে ছিলেন তারাও রয়েছে। এর মধ্যে আবার 2 জন কিছুক্ষণ আগেই, আমি যখন টকশো শুরু করছি, তারা সেই গানম্যান প্রত্যাখ্যান করেছেন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। একদিকে সরকার দিল, তার মানে কি তারা চেয়েছে কিনা আমি জানি না, আবেদন করেছে কিনা, করলে তো মনে প্রত্যাখ্যান করার কথা না। তাহলে এই যে প্রত্যাখ্যান করা বা দেয়া, এটা কি আগামী নির্বাচনকে শৃঙ্খলিত করবে কিনা? সরকার 20 জন মতো রাজনীতিবিদদেরকে গানম্যান দিয়েছে। এর মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এবং গণ অধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নূর, তারা গানম্যান প্রত্যাখ্যান করেছেন। আমার প্রশ্ন হলো যে এই গানম্যান দিয়ে যে এখন যে একটি নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, এই নিরাপত্তা বজায় রাখা সম্ভব কিনা ভোটের মাঠে? না, এটা সম্ভব না, এটা আরও বরং বুমেরাং হয়ে পড়বে। আমাদের দেশের নির্বাচনটা একটা গতানুগতিক ট্রেডিশনাল পদ্ধতি। এই পদ্ধতির বাইরে ম্যানুয়াল, মানে আমরা এখানে ডিজিটাল এখনও কোনো কিছু এখানে অ্যাকসেপ্টেড হয়নি। তো সেখানে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সেখানে কিছু উত্তেজনা থাকবে, সব কিছু থাকবে, উন্মুক্ত মাঠে যেতে হবে, মাঠে যেতে হবে, ভোটারদের সঙ্গে সব কিছু করতে হবে। এই ট্রেডিশনাল বাইরে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখন পর্যন্ত এর বাইরে আমরা যেতে পারিনি। তো সেইখানে ট্রেডিশন হলো যে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার হবে, যাদের বৈধ অস্ত্র আছে জমা দিতে হবে। তো এখন এখানে যদি 300, এক একটা দলে 300 প্রার্থী, সব মিলিয়ে আনুমানিক ধরেন 3000 প্রার্থী হয়। 3000 প্রার্থীর মধ্যে ধরুন যদি 1500 জনের বৈধ অস্ত্র থাকে, আর গানম্যান যদি পায় এরকম 50-60 জন, 100 জন, তাহলে আপনারও গানম্যান আছে, আপনারও অস্ত্র আছে, আমারও অস্ত্র আছে। তো সেখানে কি ধরনের একটা দুর্ঘটনা, কেন ওখানে এতটা উত্তেজনা তৈরি হয় যে সেই উত্তেজনার মধ্যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো কাজেই এই এখন যারা আসছে, তারা এই যে ট্রেডিশনাল রাজনীতির যে মাঠের চিত্র, আমার কাছে মনে হচ্ছে এরা কেউ এই ব্যাপারে সজাগ নয়, তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রাজনীতিবিদরা নাকি যারা না, এখন মানে যারা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, মানে তাদের মাঠে রাজনীতি, মাঠের পরিবেশ, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের টপ টুলো, এবং তারা জীবনে অনেক কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি তারা সম্ভবত রাজনীতি করেননি। আর ভোট দিয়েছেন কিনা আমি বলতে পারবো না। আর কোনোদিন ভোটের মাঠে গিয়ে কর্মী হিসেবে যে নির্বাচন মোকাবেলা করার যে একটা অভিজ্ঞতা, যেমন একটা ইউনিয়ন নির্বাচন করা, উপজেলা নির্বাচন করা, তো বা এমপি নির্বাচন করা, বা এমপির কাছাকাছি থাকার পরে তার যে অভিজ্ঞতাটা হয়, তখন সে সিদ্ধান্ত নিতে পারে। তো যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, তার যে উইংসগুলো থাকে, সেটা যেভাবে অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট করে, এখন তো আসলে পুরো মানে দেশের এই যে যা কিছু চলছে, তাদের সব কিছু আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু পলিটিক্সটা, বাস্তব অভিজ্ঞতা পলিটিক্স নাই। আশরাফ ভাই, এই যে বলছিলাম, এই যখন নিরাপত্তার অবস্থা, দেশে সার্বিক শৃঙ্খলার একটি চরম বাজে অবস্থায় চলছে, এর মধ্যে তারেক রহমান ফিরছেন আগামী বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ, মানে সেই শৃঙ্খলাটা বা সেই নিরাপত্তাটা কতটুকু দেখতে পাচ্ছেন? দেখুন, তারেক রহমানের আরও অনেক আগে ফেরা উচিত ছিল, এবং আমি বলবো 5ই আগস্টের পরপরই ফেরা উচিত ছিল। একজন রাজনীতিবিদ ওই দেশের নিরাপত্তা পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতির অংশ হয়ে উনি যখন কাজ করেন, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। তার চেয়ে বেশি যখন হিসাব নিকাশ বেশি করেন, তখন কিন্তু মানুষ একটু পিছপা হয়ে যায়। আমি বলবো একদম শেষ সময়ে উনি আসছেন, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সবচাইতে অগ্নিগর্ভ বাংলাদেশ এখন, কেননা আমরা 5ই আগস্টের পরে এতটা অস্থিতিশীল, অস্থিরতা এবং এতটা আতঙ্কজনক পরিস্থিতি কিন্তু আমি মনে করি না গত 16 মাসে ছিল। এখন ওনার প্রত্যাবর্তন জরুরি, দলের জন্য, দেশের জন্য, নির্বাচনের জন্য, এবং আমি বলবো যে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য। কেননা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা দক্ষিণপন্থী রাজনীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে, এবং সেটির নাম কি, কোন দল, এটি আমি যাচ্ছি না, কিন্তু আপনি পুরো চিত্রটি দেখতে পাচ্ছেন। তারা প্রশাসনে রয়েছে, তারা সরকারের অংশ, তারা মাঠ নিয়ন্ত্রণ করছে, তারা আগুন দিচ্ছে, তারা গার্মেন্টস কর্মীকে পুড়িয়ে মারছে, হিন্দু ধর্মাবলম্বী, এবং এমনকি বিএনপির এক নেতার বাসায় আগুন গেছে, যেখানে শিশু পুড়ে মারা গেছে। এই রকম নৈরাজ্যের ভেতরে উনি ফিরছেন। আমার মনে হয় যে তার অনেকটাই দক্ষতা, যোগ্যতা তৈরি হয়েছে। 17 বছর বিদেশে ছিলেন, তার দল তাকে সবচেয়ে বেশি রিকোয়ার করে। কেননা এই মুহূর্তে বাংলাদেশে স্থিতির জন্য বিএনপির মতো একটি মধ্যপন্থী, উদার, গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিকাশ হওয়া জরুরি। নাহলে আমরা যাদের হাতে পড়তে যাচ্ছি, বা যারা অনেকটাই বাংলাদেশ দখল করে নিয়েছেন, এবং যারা বলছে বিএনপির চেয়েও কি অন্য কে এগিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, আমি বলবো মাঠে কিন্তু রাজনীতি করছে বিএনপির বাইরের শক্তি। বিএনপি বরঞ্চ তার দল গোছানোর কাজে ব্যস্ত। বিএনপির চিরায়ত যে সমস্যাগুলো আছে, যে তাদের রাজনীতিতে দখলদারিত্ব আছে, চাঁদাবাজি আছে, সেই অভিযোগ থেকে কিন্তু বিএনপি গত 15 মাসে বিচ্যুত হতে পারেনি। কিন্তু জামাতে ইসলামীকে আমরা দেখছি, আপনি যদি ক্যাম্পাসগুলোতে দেখেন যেভাবে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা সারা দেশে যেভাবে বেহেশতের টিকিট বিক্রি করতে দেখছি, ধর্মের কথা বলতে দেখছি, আবার অনেক সময় মিষ্টি মধুর কথা বলতে শুনছি, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে ভোটের আগে এটা একটা উইন্ডো ড্রেসিং, একটা দক্ষিণপন্থী অংশ যারা বাংলাদেশকে অন্ধকারে নিতে চায়, যারা ছায়ানট
ভাঙচুর করে, পুড়িয়ে দিতে চায়, উদীচী পুড়িয়ে দিতে চায়। এরা আমাদের সংস্কৃতির মূলে আঘাত করতে চায়। এখানে ধর্মের কোনো, সত্যিকার ধর্মের কোনো রোল নাই, এখানে ধর্ম অপব্যবহৃত হচ্ছে। রনি ভাই, যেটি বলছিল আশরাফ ভাই যে তারেক রহমান ফিরতে দেরি করেছেন, এরপর একটু দক্ষিণপন্থী দলের উত্থান হয়েছে, সুযোগ পেয়েছে, মানে আপনার কি মনে হয় তিনি তো ফিরছেন, শেষ পর্যন্ত ফিরছেন, মানে এই যে দেরিটা কেন নিলেন, মানে কোনো কি যুক্তি পেয়েছেন? আমি আসলে কোনো চিন্তা করিনি, আমি তার সাথে একমত। আমার কাছে যেটা মনে হলো যে উনি যদি আগস্ট মাসের 6 তারিখে চলে আসতেন বা খুবই ভালো হতো নিশ্চয়ই। সবচেয়ে একটা যদি চার্টার প্লেন করে উনি 5 তারিখে আসতেন, তাহলে এই সরকার গঠন থেকে শুরু করে সব ক্ষেত্রে বিএনপির যে একটা সুবিধাজনক অবস্থানে থাকতো, তাতে আমার কাছে মনে হচ্ছে 2024 সনের ডিসেম্বর মাসে কিন্তু নির্বাচনটা হয়ে যেত এবং বিএনপির কথা মতে সব কিছু হতো, এবং অন্যান্য যে দক্ষিণপন্থা যে গ্রুপগুলো যে উত্থান হয়েছে গত 14-15 মাসে, এটা হতো না। তো কাজেই ওই সময়টাতে তিনি কেন আসেননি, কী কারণে আসেননি, এটা তিনি ভালো বলতে পারবেন, আমি জানি না। আর এখন যেটা হলো যে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণে তার দলের ভিতরে বাইরে, তারপরে রাজনৈতিক অঙ্গনে, সরকারের প্রশাসনে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো তারেক রহমান সাহেবের জন্য এই মুহূর্তে মোকাবেলা করাটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। তো সেই ঝুঁকি নেওয়া সত্ত্বেও তিনি, ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আসছেন। তো এটা ভালো। গণতন্ত্রের জন্য আলটিমেটলি একটা নেতার যদি সাহস না থাকে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তো কেউ তাকে নেতা মানবে না। কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এখন দেশের যে অবস্থা, এই ঝুঁকিটা নিয়েছেনই, মানে কেন আগে নয়? আশরাফ ভাই যদি বলেছেন না, ওটা কেন 1 বছর আগে নিতে পারলেন না? না, ওটা হয়তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি জানি না। যে বিষয়টা হলো, মানে এখানে যেহেতু আমি এখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি, বিএনপি একটু মানে বলতে ভয় পাচ্ছেন? না না না, আমার বলা উচিত হবে না, বলতে ভয় পাবো কেন? মানে একটা হলো যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পাবলিকলি বলা উচিত নয়। এটা 1-to-1 তার সঙ্গে আমার যখন কথা হয় তখন আমি এক ধরনের কথাবার্তা বলি। তো এনিওয়ে, মানে তার উনি যেটা বললেন আমি শুনলাম, সেটা এখনো কি মনোনয়ন পাওয়ার অপেক্ষায় আছেন বা সুযোগ আছে? ইলেকশন করবো না সেটা অনেক আগে বলে ফেলেছি, ইলেকশন করবো না সেটা গত 1 বছর যাবতই বলছি প্রকাশ্যে। তা ওইখানে আর তার সঙ্গে মানে একটা দলের মানে নমিনেশন পাওয়া, এমপি হওয়া, এই জিনিসগুলো নিয়ে যারা কথাবার্তা বলে সামনে, আসলে আমি ওরকম সুযোগ আমার তো অনেক আগেই ছিল, 2009 সনেই ছিল। তো যার জন্য ওইটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। তা আমি যেটা বলতেছি যে এখন আমি যেটা বিএনপির যে সিদ্ধান্তের সঙ্গে আমি নোট অফ ডিসেন্ট দিচ্ছি, সেটা হলো যে ওনার এই আগমন উপলক্ষে যে গ্যাদারিংটা হচ্ছে, এটা না হলে ভালো হতো। এটা না হলে ভালো হতো এর কারণ হলো যে এখন যে পরিবেশ পরিস্থিতি, যেখানে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান শ্রদ্ধা সমর্পণের জন্য বা শ্রদ্ধা নিবেদনের জন্য। তো সেই শ্রদ্ধা নিবেদনের যে অনুষ্ঠানে সেখানে ধাক্কাধাক্কি হচ্ছে এবং সেখানে রাজনৈতিক শৃঙ্খলা তারা বজায় রাখতে পারছে না। ছোট্ট একটা জায়গাতে, ধরুন পল্টন ময়দানে সামনে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে, যেখানে সামনে 5-6 হাজার লোক থাকে। তো সেখানে মঞ্চে বসি নিয়ে সবসময় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে। এটা আমলিগো ছিল। হ্যাঁ, তো সেখানে যদি তারা যে কথাগুলো বলছে, 1 কোটি লোকের সমাবেশ হয় 300 ফিট জায়গাতে, এবং ঢাকাতে লোকে লোকারণ্য হয়ে যায়। তো এটা আসলে এই রাষ্ট্রের পক্ষে, এই সরকারের পক্ষে এই মুহূর্তে ইটস এ হিউজ বার্ডেন, যেখানে এটা শৃঙ্খলা দেওয়ার কোনো সাধ্য সরকারের নাই। এটা মানে আপনি ডেইলি স্টারের ব্যাপারে এক পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনলাম, তো তারা মোরালি কতটা দুর্বল সে বলে যে আমাদের উপর পাল্টা আক্রমণ হতে পারে। এক পুলিশ কর্মকর্তা বললেন যে আমাদের উপর পাল্টা আক্রমণ হতে পারে, এই জন্য আমরা স্পটে দাঁড়িয়েছিলাম, এই জন্য আমরা অ্যাকশনে যেতে পারিনি। তো এই অবস্থাতে যদি ওখানে কারা মব করেছে, আমার কাছে মনে হচ্ছে না যে 200-300 লোকের বেশি ডেইলি স্টারে গেছে। ইভেন যদি ডেইলি স্টারে এবং যাকে বলা হয় আমরা যদি পলিটিক্যাল লোক হতাম, ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলোতে যে কজন দারোয়ান পিয়ন সব লোক আছে, তারা যদি একটা হকি স্টিক নিয়ে সামনে খালি দাঁড়াতো, সামনে ওই যে কজন লোক ওখানে ভাঙচুর করছে, দেখবেন যে আব্বা করে চিৎকার করে দৌড়ে এসে মানে শাহবাগ এসে পানি খেয়ে হতে পারতো। রনি ভাই একটু যাবো, আশরাফ ভাই যেটি রনি ভাই বলছিলেন পুলিশের উদ্ধৃতি দিচ্ছিল, ওই পুলিশ কর্মকর্তা এমনটি বলছিলেন যে যদি আমরা এটি থামাতে যেতাম তাহলে আমাদের গুলি করতে হতো, গুলি করলে এখানে লাশ পড়তো, তা আমরা সেটি করতে চাইনি, এই জন্য নিরাপত্তাটা ওখানে হয়নি। সেই মুহূর্তে রনি ভাইয়ের প্রশ্ন হলো যে বিএনপি একটি বিশাল আয়োজন করছে, আমরাও দেখছি পুরো দেশ থেকে মানুষ আসবে, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, নিশ্চিতভাবেই শত না হাজার হাজার বাস রিজার্ভ করে ঢাকা শহরে মানুষ আসবে। এই মুহূর্তে তারেক রহমান সেখানে
আসবেন এবং গণসংবর্ধনা দেওয়া হবে, যেখানে আপনি বলছিলেন যে রাষ্ট্র 5 আগস্টের পরে এই মুহূর্তে সবচেয়ে অগ্নিগর্ভ, কতটা এটি তারেক রহমানের নিরাপত্তায় এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণসংবর্ধনা কিংবা বড় তাকে রিসিপশন দেওয়া হবে বিমানবন্দরে। এবং এখানে বলা হয়েছে যে বিএনপির যিনি মহাসচিব তিনিই বলেছেন যে যেদিন তারেক রহমান ঢাকায় নামবে সেদিন ঢাকা কাঁপবে। এই যে ঢাকা কেঁপে উঠবে, এটা নিরাপত্তা দেওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকার কতটা প্রস্তুত? বা দেখুন, এই নিরাপত্তার দায়িত্ব বিএনপিকে নিতে হবে, কারণ সরকারকে আমরা সেই জায়গায় খুব একটা সক্ষমতা দেখছি না, সক্ষমও না সরকার। আবার বিএনপির জন্য এটি একটি ঘটনা হতে হবে যাতে ইতিহাসে রেকর্ড থাকে 17 বছর পরে তারেক রহমান নির্বাসিত জীবন থেকে আসার পরে কয়েক লক্ষ, 50 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ, কিছু একটা সংখ্যা আপনাকে করতে হবে। এখন এই দায়িত্ব, যেমন 300 ফিটকে সিলেকশন করা কিন্তু আমার মতে শহরের অন্য অঞ্চল থেকে, মানিক মিয়া বলি, সরোয়ার্দী উদ্যান বলি, তার ভালো হয়েছে। আরও একটি ভালো হয়েছে, হিসাব করতেও সুবিধা হবে, কারণ আপনি চওড়া জানেন 300 ফিট আর আপনি লম্বায় কত কিলোমিটার হলো এটা আপনি অঙ্ক করে বের করতে পারবেন। আমাদের রাজনীতিতে এখন পর্যন্ত কিন্তু শারীরিক সক্ষমতা, প্রদর্শনবাদিতা এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন আমরা যদি জিয়াউর রহমানের জানাজার কথা এতদিন বলতাম, সেটি আমরা দীর্ঘদিন জানতাম যে, যেহেতু জানাজার কথা বললেন, মানে ওসমান হাদির জানাজার পরে কি এই ঢাকা কাঁপানোর বিষয়টি আরো গুরুত্ব বেড়ে গেল না? আমি আপনাকে বলি, ওসমান হাদির জানাজায় যে পরিমাণ লোক সমাগম হয়েছে সেটি অবিশ্বাস্য। কেননা তার যে রাজনীতি, তার যে মতাদর্শ, তার বাইরেও আমি নিজেও ওই জানাজায় প্রত্যক্ষদর্শী হতে চেয়েছি ইতিহাসের স্বার্থে। আমার মনে হয়েছে সারা দেশের থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে দেখতে যে ঘটনাটা কি ঘটে। এবং হাদির মতো এরকম একটা সারপ্রাইজিং ক্যারেক্টার একেবারেই মানে ধূমকেতুর মতো আমাদের সমাজ জীবনে ঢুকেছে। বিএনপি চাক বা না চাক, তার সামনে একটি চ্যালেঞ্জ হয়ে গেছে সেই জানাজার জনসংখ্যা। এখন 25 তারিখে তাকে 300 ফিটে এমন একটি সমাগম করতে হবে। তবে আমার ধারণা বিএনপির যেই সক্ষমতা, বিএনপির যে জনপ্রিয়তা, সমর্থন, তারেক রহমানের প্রতি মানুষের যে আকর্ষণ, উনি এতদিন পরে আসছেন, একটা বিশাল সমাবেশ বিএনপি এমনিতেই করতে পারে। সবকিছু বিবেচনা তারেক রহমান কি এই মুহূর্তে এসএসএফ সুবিধা দেওয়া উচিত? মানে আমি মনে করি তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা দেওয়া উচিত। দেখুন, আপনি একটু আগে ডেইলি স্টার, প্রথম আলো আগুন দেওয়া এবং পুলিশ অফিসারের কথা বলছিলেন, আমি পুলিশ অফিসারের সাথে একমত না। পৃথিবীর দেখুন, তারা সন্ত্রাসী, তারা আগুন দিয়েছে, তারা লুটেরা, তারা আপনার আমার কম্পিউটার নিয়ে দৌড় দিচ্ছে। পৃথিবীর যে কোনো দেশে লুটেরাদেরকে যেভাবে ডিল করা হয়, বাংলাদেশে ওই রাতে ওইভাবে ডিল করা উচিত ছিল। সে কোন ধর্মের লোক, সে কোন দলের লোক, সে টুপিদারিওয়ালা কি না, এগুলো দেখার বিষয় না। ল অ্যান্ড অর্ডার ওইভাবেই ডিল করতে হয়। আজকে যদি সেটা করতো, আপনি খেয়াল করেন, এই যে আপনি বলছিলেন যে প্রথম আলো ডেইলি স্টারে 30 জনের মতো আটক করা হয়েছে, এটি শক্ত হাতে আপনি দমন করেন, আগামী 10 বছর আপনি কোনো নাশকতা দেখতে পাবেন না। হাদির ক্ষেত্রে আমরা যে জায়গায় ব্যর্থ হয়েছি, ডেইলি স্টার, প্রথম আলোতে কিন্তু আমরা ওই জায়গায় সফল হয়েছে এখন পর্যন্ত। এমনকি ময়মনসিংহের ঘটনায়ও কিন্তু 11 জনকে গ্রেফতার করা হয়েছে। কাজে আমি বলবো যে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া উচিত, সুবিধা দেওয়া উচিত অবশ্যই। আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতে আপনার ইন্দিরা গান্ধী পরিবার জেড ক্যাটাগরির এই এসএসএফ সুবিধা পাচ্ছে। তারা তো অনেক সময় রাজনৈতিকভাবে মারামারি করছে, মাটাই করছে, জেলে যাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তার ওই রাষ্ট্রীয় যে তার যে নিরাপত্তা, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তারা আছে। পাকিস্তানে একই অবস্থা, ভুট্টো পরিবার অর্থাৎ বিলাল ভুট্টো কিন্তু এই প্রোটেকশনটা পেয়ে থাকে। বাংলাদেশেও ছিল, হ্যাঁ, বাংলাদেশে সেখানে বলছে। হ্যাঁ, তো যার জন্য এখানে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের যে গুরুত্ব বা তার যে ঝুঁকি, সব মিলিয়ে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার, মানে যাকে বলে নিরাপত্তা, তার জন্য অপরিহার্য। এর কারণে এখানে যদি পান থেকে চূর্ণ খসে কিয়ামত হয়ে যাবে। তো এটির সঙ্গে প্রশ্ন যেটি বলছিলেন, যেমন ওসমান হাদির জানাজারা যেমন একটি বিএনপিতে প্রভাব ফেলবে, ঠিক ওসমান হাদির এই যে জানাজা বা ওসমান হাদির যে দর্শন, যেটি হয়তো বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে পুরোপুরি কারোর সঙ্গে মিলবে না, এটি বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে একটি প্রভাব ফেলবে কিনা আগামীতে? মানে আমি এখানে একটা জিনিস বলি যে তারেক রহমান সাহেবের এই যে অনুষ্ঠানে লোক আনা বা ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, সেটা বিএনপির জন্য নাও ঘটতে পারে। এই কারণে এখানে আমাদের দেশের মানুষ অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে হলো কিউরিসিটি থেকে। যেমন আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ আসছে, একত্র হয়েছে। ইভেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের যে দিন, ওই চাইতো দ্বিগুণ লোক হয়েছিল যেই দিন আইয়ুব খান প্রথম বাংলাদেশে এসেছিল।
আচ্ছা, আইয়ুব খানের আবার যে লোক আসছিল তার সাথে আবার বেশি লোক এসেছিল ফাতিমা জিন্নাহ যখন বাংলাদেশে এসেছিলেন পাকিস্তান জামানাতে, ওই রেকর্ড কিন্তু এখনও করতে পারে নাই। তো এটা কেন হয়েছে? বিকজ মানুষের কিউরিসিটি ছিল। একটা সময় ঢাকা শহরে ওই যখন প্রথম সৌদি এয়ারলাইন্সের প্লেন আসলো, তো আসার পরে এখন সমস্ত এই যে তাবলিকের হুজুর আছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এয়ারপোর্টে চলে গিয়েছিল। এই জন্য মনে করছে যে নবীর দেশের লোক আসছে, সেই পাইলটকে সংবর্ধনা জানানো। রাজনীতিতে প্রভাব পড়বে কিনা? কোনটা রাজনীতি, এই যে ওসমান হাদি না, ওসমান হাদির এই বিষয়টা হলে কি, ওইটা আবেগের একটা জায়গা, আবেগের ওই জায়গাটা চলে গেছে। এখন যদি ইনকলাব মঞ্চ বা ওসমান হাদিকে সবকিছু করতে হয় তাহলে বিএনপির মতো সাংগঠনিক ক্ষমতা দেখাতে হবে। আবেগ দ্বিতীয়বার হয় না। সংগঠন নাই, না, ব্যক্তি, তা এটা হবে না। আপনার শাপলা চত্বর একবারই হয়েছে, গণজাগরণ মঞ্চ একবারই হয়েছে, হাদির এই ঘটনা একবারই হয়েছে, দ্বিতীয়বার হবে না। জি, আশা একটু আপনার কাছে ফিরতে চাই গণভোট নিয়ে। জাতীয় নির্বাচন তো হবেই, সেটি এগোচ্ছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার বা আপনারাও যারা জুলাই আন্দোলনে আমরা দেখেছি আপনারা গুরুত্ব রেখেছেন, সামনে ছিলেন, গণভোট একটি বড় চাওয়া, কিন্তু সেটি সরকার কতটা মানুষকে পৌঁছাতে পারলো? আগামী নির্বাচনে এই ধানের শীষ, দাড়িপাল্লা বা শাপলা কলির ভিড়ে মানুষ কি গণভোট কি মনে রাখ? নির্বাচনের তারিখ তো ঘোষণা হয়েছে, সেখানে জাতীয় নির্বাচন হবে, গণভোটও হবে। আমার জিজ্ঞাসা, আজকে যে ভোটের গাড়ি ছেড়েছে এই সরকার, আপনি জানেন যে আনুষ্ঠানিকভাবে, সেখানেও গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছেন প্রধান উপদেষ্টা, তিনি, আপনি নিশ্চয়ই দেখেছেন। দেখেছি। আমার প্রশ্ন, গণভোট কতটা প্রভাব ফেলবে এই ধানের শীষ, দাড়িপাল্লা বা শাপলা কলির পাশাপাশি? আমি খুব সন্দেহান, কেননা আমরা যে টালমাটাল রাজনৈতিক সময় পার করছি, এই যে আমি বললাম দক্ষিণপন্থীরা একটা নতুন রাজনীতির আতঙ্ক ছড়িয়ে ফেলেছে বাজারে, আবার ধানের শীষ, দাড়িপাল্লার মতো মার্কা রয়েছে। আপনি এই ডামাডোলের ভেতরে গণভোটের পক্ষে বা আপনি কি প্রচারণা দেখতে পাচ্ছেন? দেখুন, 20টা গাড়ি বা 10টা গাড়ি নামালে বাংলাদেশের মতো দেশে যে খুব বেশি প্রচারণা সহযোগিতা হয় তা না। এটি যত এফেক্টিভলি আপনি বাজারজাত করতে পারতেন, মানুষের ভেতরে ঢোকাতে পারতেন, অথবা মানুষ যদি এটাকে ওন করতো যে আমি জুলাই চেতনা বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিব, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো। এখন আমরা রাজনৈতিক দলগুলো কি করবে? বিএনপি, জামাত, এনসিপি? আমি রাজনৈতিক দলগুলোকেও করতে দেখছি না। এনসিপি ছাড়া কেউ তো আর ওই বিষয়ে কথাই বলছে না। এখন তাদের মার্কা, তাদের ক্যান্ডিডেট, তাদের ক্ষমতায় যাওয়া না যাওয়া এবং তাদের যে রাজনীতি, সেটিকে প্রতিষ্ঠা করতে পারাটা তাদের জীবনের বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। নির্বাচন হবে কি হবে না এই অনিশ্চয়তা থেকে আমরা যখন এক পা আগাই, তখন আবার বাজারের পরিস্থিতি বলে দেয় এক পা পেছানোর সুযোগ তৈরি হলো কিনা। গত এক সপ্তাহে যা ঘটেছে, এরপরে নির্বাচন নিয়ে কথা বলার সুযোগও কিন্তু খুব কম, কেননা আপনি যেভাবে জনমনে আতঙ্ক ছড়িয়েছেন। দেখুন, শুধু যে প্রার্থীদেরকে আপনি গানম্যান দিচ্ছেন, জনগণ যদি ভোট কেন্দ্রে না যায়, তাকে আপনি ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে? তাদের গানম্যান কে দিবে? এত 16 করে গানম্যান দেওয়া সম্ভব না। একটু যেটি বলছিল, নির্বাচন গত এক সপ্তাহ যা হচ্ছে, নির্বাচনে আলোচনা করার জায়গা কমে এসছে, আসলে কি তাই? নির্বাচনের তফসিল হয়ে গেছে, তফসিল আরও 4-5 বার হলেও মানে ডে বাই ডে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় এসেছিলেন সেই দিন থেকে আজকে ওনাকে নিয়ে যে আকাঙ্ক্ষা, ওনার যে ইফেক্টিভিটি বা উনি এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন, জনমনের এই বিশ্বাসটা জ্যামিতিক হারে শুধুমাত্র নিম্নগামী হয়েছে। আর ওসমান হাদির এই হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও পরবর্তীতে যে সকল মপটাপ হয়েছে, ফলে আইন শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা, এটা একটা বিরাট সমস্যা। তো কাজেই সেক্ষেত্রে নির্বাচন নিয়ে টিল নাও যারা প্রার্থী আছেন, এমনকি স্বয়ং তারেক রহমান সাহেব বা জামাতের আমির শফিকুর রহমান সাহেব, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো সেক্ষেত্রে একই দিনে নির্বাচনের পরে আবার প্রার্থীর ভোট, গণভোট, এটা ঝামেলা হয়ে যাবে। আর তৃতীয় সবচেয়ে যেটা শেষ কথা, সেটা হলো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে জনপ্রিয় ব্যক্তি নন, উনি যেহেতু হা ভোট দিতে বলছেন, ফলে না ভোট বেশি পড়বে আর কি। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো ডক্টর ইউনূস যে যা বলেছেন, কিংবা বিএনপি, জামাত, এনসিপি যা চায়, সবার সম্মিলিতভাবে একটি সুন্দর ভোট হোক।